প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ পরিস্থিতি, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি জনাব আবু সাঈদ রিয়াজ, বৈদেশিক বিনিয়োগ বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনা শুরু করতে চাই। আলোচনা শুরু করবার আগে প্রারম্ভিক বক্তব্য যেটুকু না বললেই নয়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে দেশের অর্থনীতি কতটা ক্ষয়িষ্ণু হয়ে পড়েছিল বিগত সরকারের সময়। ক্যাপিটাল ফ্লাই থেকে শুরু করে নানান ধরনের লুটতরাজ, যেটা আমরা বলেছি যে চোরতন্ত্রের অর্থনীতিতে পরিণত হয়েছিল বাংলাদেশ, সব মিলিয়ে বলা হচ্ছে যে একটি তলাবিহীন ঝুড়িতে, বিশেষ করে বিনিয়োগ এবং বাণিজ্য এবং অর্থনৈতিক খাতে এই তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল বাংলাদেশ। সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানে নির্বাচিত গণতান্ত্রিক সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার, তারাও চেষ্টা করছেন যে অর্থনীতিকে কীভাবে ঘুরে দাঁড় করানো যায় বা সচল করা যায়। আমরা এই অর্থনীতিকে সচল করবার জন্য যতগুলো উৎস আছে তার একটি অন্যতম উৎস হলো বৈদেশিক বিনিয়োগ। আমরা অভ্যন্তরীণ বিনিয়োগে কী পরিমাণ ভাটা বা খরা চলছে সেটি আমরা সবাই জানি, কিন্তু বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নের একটি বড় অংশ জুড়েই আছে। কিন্তু গত কয়েক দশক যদি আমরা না বলি, 1.5 দশকেরও বেশি সময় ধরে আমরা বাংলাদেশের এই বৈদেশিক বিনিয়োগ ক্রমেই কমতে কমতে এখন অনেকটাই বলা চলে যে তলানিতে ঠেকবার মতো উপক্রম হয়েছে। তার উপর বৈদেশিক বিনিয়োগকারী যারা বা আমাদের উন্নয়ন সহযোগী যারা, তাদের নানান শর্ত এবং ঋণের সুদের চাপ ক্রমাগত বাড়ছে। সব কিছু মেনে নিচ্ছে বাংলাদেশ, তারপরও বিনিয়োগ কেন আসছে না? বিনিয়োগ সম্মেলন হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, আমরা রোড শো করছি, নানান ছাড় দিচ্ছি, অর্থনৈতিক অঞ্চল করছি, কিন্তু তারপরও কাঙ্ক্ষিত বিনিয়োগ কেন আসছে না? সেই প্রশ্নই রাখতে চাই জনাব আবু সাঈদ রিয়াজ আপনার কাছে। ধন্যবাদ। আসলে বিনিয়োগ তো আপনার আকাশ থেকে পড়বে না, বিনিয়োগ কাউকে না কাউকে করতে হবে। দেশের এই ক্রান্তি লগ্নে এর আগের যে সবাই বলে ফ্যাসিস্ট সরকার ছিল, এরপরে দেশে একজন ইন্টেরিয়াম গভর্নমেন্ট ছিল। তো আমার দৃষ্টিতে বলবো যে স্বাধীনতার পরে আমাদের বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন ছিল এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রতি, ওই ব্যক্তিটাই কিন্তু দেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। এমন সব চুক্তি করেছে উনি, যা গত 2 সপ্তাহ থেকে পুরো বাংলাদেশে বেশ আলোচিত, এটা বলার অপেক্ষা রাখে না। আর আমি দীর্ঘদিন থেকে বিদেশে থাকি। আমাদের দেশের আইন পরিস্থিতি অনেক খারাপ, আগেও ছিল, ভবিষ্যতের কথা বলতে পারবো না। এই সরকার চাচ্ছে আন্তরিকভাবে দেশের পরিস্থিতিকে ট্যাকেল দিতে। উনি অনেক কিছু, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা স্বীকার করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে দেশকে ডেভেলপমেন্ট করতে হলে এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। এটা হচ্ছে নাম্বার 1, প্রথম এবং অদ্বিতীয়। আর আপনি বলেছেন অন্যতম, আমি বলবো যে দেশকে ডেভেলপমেন্ট করার যে প্রধান, এটা অন্যতম না, এটা প্রধান উৎস হচ্ছে বিদেশিরা। এই বিদেশি আমরা যারা আছি খেটে খাওয়া মানুষ, আপনার পুরো পৃথিবী জুড়ে আমরা 2 কোটির উপরে হবে সম্ভবত। তো আমরা যে ইনভেস্টমেন্ট, আমরা যে রেমিটেন্স পাঠাচ্ছি, 2025-এ আপনার মেবি 35 বিলিয়ন আসছে, 2024-এ ওই রকমই। এই বছর অ্যাভারেজে প্রত্যেক মাসে আসতেছে প্রায় 3.5 বিলিয়ন। সো ইটস এ লট অফ মানি। তো গভর্নমেন্ট যদি আপনার প্রবাসীদেরকে একটু আপনার দেখে রাখে, আমি কিন্তু এই কথাগুলো বিভিন্ন সময় বলেছি। তো আসলে আমরা প্রবাসীরা যারা প্রবাসে যাই, আমরা দেশে থাকতে একরকম, বিদেশে গিয়ে আমরা সবাই ভদ্র হয়ে যাই। এজন্য আমরা আমাদের নিজের চাওয়ার কথাও ভুলে যাই। প্রবাসীদের জন্য কিন্তু গভর্নমেন্ট কিছুই করছে না। ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটা ধোকা দিয়েছে প্রবাসীদেরকে, বড় একটা ধোকা দিয়েছে যে আপনার এয়ারপোর্টের ভিতর একটা লাউঞ্জ করেছে, প্রবাসী লাউঞ্জ। তো আসলে এটা বলে
উনার কিছু হবে না, এটা নিতান্তই নিজেকে ছোট করা। কারণ উনি চায়ের দোকানে সোফা সেট দিয়ে প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জ করেছে। প্রবাসীরা কিন্তু লাউঞ্জ করতে বলেনি, প্রবাসীরা চাচ্ছে যে তারা দেশে ইনভেস্টমেন্ট করলে সেটার জন্য ব্যাকআপ পায়। কোনো প্রবাসী যদি জমি কিনে, সেই জমির সুন্দরভাবে সে বুঝে পাবে। আপনার অ্যাপার্টমেন্ট কিনলে বুঝাই দেয় না, আপনার একখণ্ড জমি কিনলে সেটা ঠিকমতো রেজিস্ট্রেশন করতে পারে না। এই যে আমি গত 8 দিন আগে আপনার যাত্রাবাড়ির পরে রেজিস্ট্রেশন অফিসে গিয়েছিলাম, আমার কাজ ছিল সকাল 10টায়, আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে 10টায়। যেহেতু বাইরে থাকি, রক্তের মধ্যে টাইম ফিক্সড করা হয়ে গেছে 10টা, মানে একটা না, আমার দৃষ্টিতে 10টা হচ্ছে 10টা। আমি গিয়েছিলাম বেবি 9:30টায়, আর রেজিস্ট্রার সাহেব আসছে ওখানে 1:30টার সময়। আমার কাছে প্রুফ আছে, উনি যখন ঢুকে তখন 1:30টা বাজে। তো এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। আপনার দেশকে ডেভেলপমেন্ট করতে হলে এই মুহূর্তে আমরা সবাই সরকারকে সাহায্য করতে হবে। এই নতুন সরকারকে একার পক্ষে দেশ চালানো সম্ভব না, এবং আপনার আইনের গতিতে চলতে দিতে হবে, না হলে দেশকে ডেভেলপমেন্ট করা যাবে না। কারণ স্বাধীনতা ভালো, অতিরিক্ত স্বাধীনতা বেশি খারাপ। আপনি যখন গাড়ি চালাবেন, স্টিয়ারিং ধরবেন, 2 হাত দিয়ে চালালে গাড়িটি স্মুথলি চলবে। 1 হাত দিলে মোটামুটি 1 হাত দিয়ে যদি গাড়িটা চালান চলবে, কিন্তু যদি আপনি বলেন যে আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম, দেখি হেলান দিয়ে বসে থাকলেন, তখন কি হবে পরিস্থিতি? আপনাকে নিশ্চয়ই গর্তের মধ্যে পড়তে হবে। তদ্রূপ এই দেশকে আপনার শাসন করতে হলে আপনার আইনের শাসন নাম্বার 1। এতে করে দেশের সর্বদিক দিয়ে দেশ ভালো থাকবে, আপনার প্রবাসীদের উপকার হবে। কারণ আমরা এই আইনের কারণে, এই আইনের ফাঁকফোকরের কারণে আমরা প্রবাসীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত। কারণ সবাই জানে আমরা দেশে আসব, 3 সপ্তাহ ছুটি, 2 সপ্তাহ ছুটি, এয়ারপোর্টে আসলেই বলে যে কবে যাবি, কবে যাবেন, তারা জানে। সো বহুবার এরকম ঘটেছে, আমার বেলায়ও ঘটেছে। যেটা আমার বেলায় ঘটেছে, আমি রাত সাক্ষী। আমি যা কিছু বলছি এবং নিজের চামড়ার উপর দিয়ে গিয়েছে, সেজন্যই বলছি। আমি নিজে অনেক ভুক্তভোগী। জনাব রিয়াজ, বিনিয়োগের সাথে আপনি রেমিটেন্সকে একাকার করে ফেলেছেন। আপনি রেমিটেন্স আর্নার হিসেবে একরকম বক্তব্য আপনার, আর বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে, বৈদেশিক বিনিয়োগ আমরা যেটিকে বলে থাকি যে আমাদের যারা উন্নয়ন সহযোগী আছে তারা যে আমাদেরকে সহযোগিতা করে, গ্রান্ট দেয়, ঋণ দেয়, সেগুলো হলো বৈদেশিক বিনিয়োগ। আপনি রেমিটেন্সের ক্ষেত্রে আপনি রেমিটেন্স আর্নার, যারা আমার 2 কোটি প্রবাসী বাংলাদেশে আছে, আমার শ্রমশক্তি, তারা বিদেশ থেকে আমাকে রেমিটেন্স পাঠিয়ে আমার অর্থনীতিকে সচল রেখেছে। আমরা বলি অর্থনীতিকে সচল রাখবার ক্ষেত্রে এই রেমিটেন্স আর্নাররা বড় ভূমিকা রাখেন, বা চালিকা শক্তির অন্যতম চালিকা শক্তি। সেই ক্ষেত্রে আপনি একজন রেমিটেন্স আর্নার হিসেবে বাংলাদেশে বিনিয়োগ করতে এসে কি কি বাধার সম্মুখীন হয়েছেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এই স্বল্প পরিসরে, স্বল্প সময়ে এটা বলে শেষ করা যাবে না, মাসখানিক লাগবে যদি বলতে যাই। আপনার বিদেশি বিনিয়োগ আসবে কখন? আপনি যখন দেখবেন যে একটা দেশের স্থিতিশীলতা আছে, আইনের প্রতি মানুষ শ্রদ্ধাশীল, তখনই মানুষ বিনিয়োগ আসবে। আপনার বিদেশ থেকে যারা বিনিয়োগকারী এই দেশে আসবে, যখন এয়ারপোর্ট দিয়ে বিমানটা ল্যান্ড করে, আপনি নিশ্চয়ই বিভিন্ন দেশে গিয়েছেন, দুবাই গিয়েছেন তো? ওকে, দ্যাটস ফাইন। সো আপনি যখন জানালা দিয়ে উঁকি মেরে দেখেছেন যে বিমানটা ল্যান্ড করতেছে, তখন আপনার দৃষ্টিতে বা তুর্কিতে বা ইটালিতে, হাওয়ার যেখানেই যান, ল্যান্ড করার সময় আপনি দেখেছেন যে কত সুন্দর একটা দেশ সাজানো গোছানো। ওকে, আর আমাদের বাংলাদেশে যখন বিমানটা ল্যান্ড করে আপনি কি দেখছেন? আর যারা বিদেশি বিনিয়োগ করবে, যার পকেটে টাকা আছে, সে হচ্ছে ব্রিলিয়ান্ট। হ্যাঁ, সো বিমান যখন ল্যান্ড করার সময় যে পরিস্থিতি, এটাতে বিনিয়োগ কখনোই আকৃষ্ট হবে না। ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে আলোচনায়। ধন্যবাদ। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর কিছুক্ষণের মধ্যেই ফিরবো আমরা আমাদের অতিথিদেরকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ, তবু তা ছাপিয়ে গিয়েছে আমাদের প্রবাসীদের অর্জিত যে রেমিটেন্স, সেটির সুষ্ঠু বিনিয়োগ বা সেটির সুষ্ঠু প্রবাহ বা তাদের সুযোগ সুবিধা নিয়ে আমি আমাদের অতিথি আবু সাইদ রিয়াজ, দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন লন্ডনে, এরপরে গিয়েছেন
ইটালিতে, সেখান থেকেও বারবার বিনিয়োগ করবার চেষ্টা করেছেন, নানান মুখে উদ্যোগ নিয়েছেন দেশে বিনিয়োগ করবার এবং বাধাগ্রস্ত হয়েছেন বারংবার। সেক্ষেত্রে তার রয়েছে তিক্ত অভিজ্ঞতা। জনাব রিয়াজ, প্রবাস থেকে অর্জিত অর্থ দেশে এসে বিনিয়োগ করবার ক্ষেত্রে আপনি একজন বিনিয়োগকারী হিসেবে কি কি বাধার সম্মুখীন হন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন কারণে আমরা যারা প্রবাসে থাকি, আমাদের মাতৃত্বের টানে আমরা দেশে আসতেই হয় এবং সবাই চিন্তা করে যে কিছু দিন কিছু বছর থাকার পরে দেশে এসে কিছু করব। তো অ্যাকচুয়ালি সেই কারণেই কিন্তু আমারও সেই অভিমত, সেই একই চিন্তাভাবনা ছিল। আমি 2011-12 থেকে দেশে আসার পরে তো বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম ভালো বড় বিজনেস করতে, কর্মসংস্থান করার জন্য। যেহেতু আপনার আমাদের দেশে যে অপরচুনিটি, পৃথিবীতে সব দেশেই দুটো করে খনি আছে, তেল, গ্যাস, কিন্তু বাংলাদেশের একটা খনি বেশি আছে, সেটা হচ্ছে যে মানুষের খনি। এবং প্রত্যেকটা মানুষই মেধাবী। এই দেশে অর্থ উপার্জন করা কর্মঠ এবং প্রত্যেকটা মানুষ অনেক ব্রিলিয়ান্ট। আমাদের বাংলাদেশি ভাইয়েরা, আমরা যারা বিদেশে গিয়েছি, প্রত্যেকের কর্মক্ষেত্রে সবাই মেধাবী এবং সেই পরিচয় দিয়েছে। আপনার ইটালিতে, মিডল ইস্টে, প্রত্যেকটা জায়গায়, ইভেন আমেরিকাতে বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, কানাডাতে বলেন, অনেক বড় বড় পোস্টে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করতেছে। শুধু যে ছোট কাজ তা না। যে কারণে মেধাবীরা বাংলাদেশ ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে চলে যায়। মেধাবীরা চলে যাচ্ছে, এটার একমাত্র কারণ হচ্ছে দেখেন এখানটাতে অপরচুনিটিটা পাচ্ছে না, এখানে অপরচুনিটি পাচ্ছে না, আইনের সুন্দর প্রয়োগ নাই। আচ্ছা, আপনি যখন একটা কিছু করতে চান, আপনি চান যে ডাল ভাত খেতে, বাট একটা সুন্দর পরিবেশে, সুন্দর প্লেটে, কিন্তু সেটা হচ্ছে না দেশে বিভিন্ন কারণে। যার যখন যেটা চাচ্ছে সে সেটা করতেছে। সো আমি অনেক দিন থাকার পরে চিন্তা করলাম যে আমাদের দেশের মতো অপরচুনিটি এটা ইটালিতে নাই, কোথাও নাই। আপনার পপুলেশন বলেন, তারপরে মেধা বলেন, সবকিছু আমাদের দেশে, সস্তা শ্রম বলেন। জি জি জি, যে কারণে আপনি ইতালি থেকে এখানে বিনিয়োগ করতে এসেছিলেন। জি, বিনিয়োগ করেছি, কিন্তু আমি সাকসেস হয়নি বলে অন্য আরো 10 জন আমাকে ফলো করে দেখে, তারাও আগ্রহী হয়নি। আপনি কোথায় কোথায় বাধাগ্রস্ত হলেন? বাধাগ্রস্ত প্রত্যেকটা জায়গায়। অ্যাকচুয়ালি সবাই বলে যে প্রবাসীদের জন্য নন স্টপ সার্ভিস, কিন্তু অ্যাকচুয়ালি আজ পর্যন্ত স্টিল নাও হয়নি। এটা খুবই দুঃখজনক। তো এটা কবে হবে? আর এটা হলে যদি প্রবাসীদেরকে দেশের মানুষ প্রত্যেকেই ভালোবাসে। আমার সাথে বিদেশের মাটিতে যখনই সরকারের কোনো আমলার সাথে দেখা হয়, কোনো বড় ভাই যান, আপনারা যারা সাংবাদিকতা করেন, বিভিন্ন সময় বাইরে দেখা হয়, সবার কাছে আমি সবসময় একটা জিনিস চাই যে দয়া করে যখন যেখানেই থাকেন কোনো প্রবাসীকে যদি পান, ওই প্রবাসী কোত্থেকে আসছে হাওবার চেষ্টা করবেন উপকার করতে। তবে কোনো প্রবাসী ভাই আপনাদের কাছে টাকা হাওলাত চাইবে না, এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি আপনাদেরকে। তখন সবাই হেসে বলে অবশ্যই করব। সরকারের কাছ থেকে নীতি সহায়তা চায়, অর্থ সহায়তা নয়। নেভার। আমরা প্রবাসীরা তো দিতে চাই। আপনার নিজে না খেয়ে, নিজে কষ্ট করে দেশে আসার সময় লাগেজ ভর্তি করে জিনিস নিয়ে আসি, কিন্তু সেই লাগেজ অনেক সময় এয়ারপোর্ট থেকেই শুরু হয় হয়রানিটা। জি, তো আমাদের প্রবাসীদের দাবি বিভিন্নভাবে, বিভিন্ন সময় বিভিন্ন দাবি ছিল, এখনো আছে বেশ কিছু দাবি। তার মধ্যে দেখেন, যারা হজে যায় এবং ওমরা করতে যায়, যারা বেড়াতে যায়, প্রত্যেকে কিন্তু আসার সময় ইমিগ্রেশন কিন্তু একসাথেই করে। তা আমি বলবো, যারা, যেমন আমি আসার সময় এমিরেটসের ফ্লাইটে আসি, আপনার ভেনিস থেকে দুবাই, ট্রানজিটের পরে দুবাই থেকে আরও অন্যান্য আমাদের যাত্রী ভাইয়েরা উঠে। তো আমার একটা অনুরোধ থাকবে, যদি সরকার করতে পারে, এটা বড় একটা সুনাম হবে। সেটা হচ্ছে যে যারা প্রবাসে কাজ করে, আমার মতো খেটে খাওয়া মানুষ, রেমিটেন্স আর্নারদের জন্য একটি ডিফারেন্ট গ্রিন লাইন করে দেয়, সম্পূর্ণভাবে আলাদা। হজ যাত্রী যারা আসবে, হজ যাত্রী না, শুধু অন্যান্য যত যাত্রী আছে তারা একভাবে, আর যারা রেমিটেন্স আর্নার তাদেরকে বিশেষ সম্পূর্ণভাবে আলাদাভাবে বিশেষ সুবিধায় তাদের ইমিগ্রেশন সহ অন্যান্য সকল সুবিধা নিশ্চিত করা। হ্যাঁ, একই বিমানে যেহেতু আসে, যখন দেখবে যে অনলি ফর
ফরেন রেমিটেন্স বা যারা বিদেশে থাকে আমরা কাজ টাজ করে খাই, আমাদের জন্য সম্পূর্ণ ভিন্ন গেট থাকে। এতে করে সরকারের ভাবমূর্তি ভালো হবে, প্রবাসীরা উৎসাহিত হবে। আর্নারদের জন্য আলাদা গেট থাকতে লাগবে। রাইট। আচ্ছা, এটা দীর্ঘদিন থেকে চাচ্ছি। আচ্ছা, আপনারা চাচ্ছেন, কিন্তু এই যে আপনি বলছিলেন যে বিগত সরকারের সময় দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই নতুন সরকার এসছে, এই নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা যারা প্রবাসে থাকি, খেটে খাওয়া মানুষ, আমাদের প্রত্যাশা কিন্তু কাড়ি টাকা না। আমরা চাই শান্তি। আমরা রেমিটেন্স পাঠাবো, এখানে আমার বাবা মা আছে, ভাই বোন আছে, পরিবার আছে। তো নিজে কষ্ট করেও চাই যে নিজের সন্তানের মুখে হাসি ফোটাতে। যদিও নিজে একটা ভাঙা ফোন ইউজ করি, যখন দেশে আসি বন্ধু বান্ধব আছে, পাড়া প্রতিবেশী আছে, ভাই বোন আছে, যখন তারা কিছু চায়, কোনো প্রবাসী কখনো আজ পর্যন্ত না করতে পারেনি, পারবেও না। কারণ আমরা অন্যের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের জীবন, প্রবাসীদের জীবন। এবং আমরা প্রবাসীরা প্রত্যেকের ক্ষেত্র থেকে চাই দেশটা সুন্দরভাবে থাকুক, সুন্দরভাবে চলুক। সেই জন্যই বলা হয় যে রেমিটেন্স আর্নারদের রেমিটেন্সেই চলে বাংলাদেশ অনেকটাই। তো সেক্ষেত্রে আমি যেটা আপনার কাছে একেবারে যদি আপনি স্পেসিফিক বলেন যে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন গণতান্ত্রিক সরকার, তাদের কাছে প্রবাসীদের প্রত্যাশা কোথায়? ধন্যবাদ। আমাদের এই নতুন নেতৃত্বে যিনি আসছেন জনাব তারেক রহমান, উনি দীর্ঘদিন আপনি জানেন যে প্রবাসী ছিল। তো উনিও প্রবাসীদের মধ্যে পড়ে, কারণ একটা মানুষের জীবন কতটুকু, কয়দিন বাঁচে। উনি 17 বছর ছিল এবং উনার এই 17 বছরের অভিজ্ঞতা অনেক বেশি। উনার দূরদৃষ্টির কারণে উনি অনেক কিছু দেখেছে, শিখেছে। তো উনি চাচ্ছে, উনি তো একা পারবে না, উনার যারা উনার সাথে আছেন সবাই চাচ্ছে যে দেশটাকে একটা পর্যায়ে নেওয়ার জন্য। আমাদের সেই প্রত্যাশাটা যাতে সবাই মিলে সহযোগিতা করে, এবং আপনারা যারা প্রবাসী আছেন তারাও সহযোগিতা করতে চান। ধন্যবাদ জনাব আবু সাইদ রিয়াজ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আমরা আবার হয়তো কোনোদিন আপনার সাথে কথা বলবো। আমি আপনার কাছে একটি কথা বলতে চাই, দয়া করে। আমাদের প্রবাসীদের জন্য এই সরকারের, পৃথিবীর প্রত্যেক দেশে কিন্তু একইভাবে প্রবাসী থাকেন না। যেই সব দেশে প্রবাসী বেশি আছেন, সেই সব দেশে, যেমন আপনার ইটালিতে প্রায় 3.5 লক্ষ বাংলাদেশি আছে, ওখানে আমাদের ভেনিস ম্যাস্ট্রেতে একটা কনসুলেট অফিস দরকার। সেক্ষেত্রে যেই সব দেশে বেশি রেমিটেন্স ভাইরা থাকে, ওখানে কনসুলেট অফিস অনেক বেশি দরকার। ধন্যবাদ। নিশ্চয়ই সরকার হয়তো সেই ব্যবস্থা করবে। প্রিয় দর্শক, আলোচনা শেষ করছি এইখানে। শেষ করবার আগে জানিয়ে রাখতে চাই, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহে শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফিজ।